কে তুমি? এই রাতে আমাদের এখানে কি করছো? পেছনে থেকে আকস্মিক অচেনা গম্ভীর কণ্ঠ শুনে সন্ধ্যা ভড়কে গেল। সে আর পা বাড়াতে পারল না। কে এই বাড়ির ছেলে নাকি? বাবা তো এই জন্যই দিনে বের হতে দেয় না, কিন্তু রাতেও যে এমন হবে কে জানতো। এমন আকস্মিক পুরুষের কণ্ঠস্বর শুনে সে ভেতরে ভয়ে কুঁকড়ে গেল। মাথার কাপড়টা এক হাতে টেনে ধরে চেয়ারটা ভালোভাবে ঢেকে নিল, আরেক হাতে হারিকেনটা শক্ত করে ধরে রাখলো। যদিও পূর্ণিমার হালকা আলো আছে, কিন্তু তবুও মা জোর করে হারিকেনটা ধরিয়ে দিয়েছে। পূর্ণিমার চাঁদের হালকা আলোতে হ্যারিকেন নিয়ে একটি মেয়েলি অবয়ব, চাদর দিয়ে মুখটা ঢাকা। মহিব দুপা এগিয়ে গেল। এমন নিশ্চুপ নির্বাক ভঙ্গিমা সে সহ্য করতে পারে না। কে তুমি? কি হলো, কথা বলছো না কেন? বিগত কয়েকদিন আগে সে ছুটিতে এসেছে, কিন্তু বাইরে থেকে বাসায় ঢুকতে গিয়েই এই প্রথম অচেনা প্রতিবিম্ব দেখে সে থমকে দাঁড়িয়েছে। সন্ধ্যা আলো আধারে ঠায় দাঁড়িয়ে রইল। সে কি করবে ভেবে পেল না। পালিয়ে যাবে কি? ঘোমটা পরিহিত হ্যারিকেন নিয়ে মেয়েটা কি অদ্ভুত লাগছে। মনে হচ্ছে কোনো অশরীরই দাঁড়িয়ে আছে, কিন্তু মুহিব সেদিকে পাত্তা দিল না। মেয়েটি পালিয়ে যেতে পা বাড়াতে নিতে মুহিব আরো সামনে এগিয়ে গেল। এই মেয়ে, এদিকে ফিরো। সন্ধ্যা ফিরল না। মুহিব নিজেই সন্ধ্যার সামনে গিয়ে দাঁড়ালো। যদিও বা রাত, কিন্তু পূর্ণিমার হালকা আলো আছে, আর মেয়েটির মুখের সামনে থাকা হ্যারিকেনের আলোতেই সবকিছু আরো বেশি স্পষ্ট। মেয়েটা তার গায়ের চাদর দিয়ে মুখ ঢেকে রেখেছে বলে চেহারা দেখা যাচ্ছে না। মুহিব পর্যবেক্ষণ করলো। এই রূপ গঠনের মেয়ে এর আগে সে এ পাড়ায় তো দেখেছে বলে মনে হচ্ছে না। এই রূপ অচেনা মেয়ে তাদের বাসার উঠানে কি করছে সেটা জানার জন্য তার আরো আগ্রহ বেড়ে গেল। সন্ধ্যা চাদরের আড়ালে তার সামনে আকস্মিক দুটো পা এসে দাঁড়াতেই হকচকিয়ে পিছিয়ে গেল। সে কিছু বলতে মুখ খুলতে নিতেই ছোট বোনের ডাকে থেমে গেল। পেছন থেকে কুসুম এসে সন্ধ্যার পিছের চাদরের কোণাটা ধরে টান দিতেই তার মাথা থেকে চাদর আঁচল নিচে পড়ে গেল। চাদর সরাতেই খোলা মাথা বেরিয়ে সেই ফর্সা সুন্দর চেহারাটা হ্যারিকেনের আলোতে জ্বলজ্বল করে উঠল। কৃত্রিম আলোর পাশাপাশি চাঁদের আলোয় ভালোই স্পষ্ট সব। সন্ধ্যা তড়িঘড়ি পেছনে ফিরে আঁচল টেনে মুখ ঢেকে খুব দ্রুতই প্রস্থান করলো। আর মুহিবের সময়টাও ওখানেই আটকে গেল। তার ধ্যান 2 সেকেন্ডের সেই সময়টাতেই আটকে গিয়েছে। এতটা উজ্জ্বল মুখশ্রী! সে ধ্যান থেকে বেরিয়ে কিছু বলার ওঠার পূর্বেই মেয়েটি তার সে অনেক দূরে চলে গেল। এ যেন পূর্ণিমার আলোতে আরেক পূর্ণিমা। মুহিব কথা বলতে ভুলে গেল। সে যেন এতদিন এমনই একটি মেয়ের অপেক্ষায় ছিল। বাড়ির উঠান পেরিয়ে ঘরের দরজার কাছে যেতেই যে ভয়টা সব সময় পায়, সেটাই হলো সন্ধ্যার। আব্বা চলে এসেছে। বারান্দার খাটে বসে আছে। উঁচু আওয়াজে সন্ধ্যার নাম ধরে বাড়তে হাঁক ছাড়ল। সন্ধ্যার ছোট বোন কুসুম তার আপার দিকে ভয়ার্ত দৃষ্টিতে তাকালো। সন্ধ্যা হ্যারিকেনটা নিভিয়ে দিয়ে ধীর পায়ে ঘরের কাছাকাছি এগিয়ে গেল। ততক্ষণে সন্ধ্যার মা জোহরা ঘর থেকে গ্লাস ভরে পানি নিয়ে স্বামীর সামনে দিল। সন্ধ্যা কই? জোহরা শান্ত স্বরে উত্তর দিল, ঘরে আছে। আমি ডাকতাছি তবুও আসতেছে না কেন? জোহরা জানতো একটা না একটা খুঁত বের করবেই, তাই সে চুপচাপ রইল। সন্ধ্যা ধীর পায়ে ঘরের বারান্দার কাছে এগিয়ে গেল। সে কুসুমকে কিছু একটা ইশারা করতেই কুসুম ধীর পায়ে বাবার পাশে গিয়ে বসলো। এই সুযোগে সন্ধ্যা দ্রুত পায়ে বাবার পেছন দিয়ে ঘরে ঢুকে গেল। ঘরে ঢুকতেই সে স্বস্তির শ্বাস ফেলে চুলার কাছে এগিয়ে গেল। ও একটু কাজ করছে, রান্না চড়িয়েছি তাই। তোমাকে মামের এই শুদ্ধ শুদ্ধ বয়ানগুলো আমার লগে কইবা না তো। আর এই মেয়ের আমার অবাধ্য কবে থেকে হইল? ডাকতাছি তাও আসতেছে না। ও চুলার কাছে তাই। আর তুমি তো ওকে সব সময় ঘরবন্দি করে রাখো। তুমিই তো বারান্দায় আসা বারণ করে দিয়েছো। জোহরার কথাগুলো বলতে দেরি, কিন্তু গালে সজোরে একটা থাপ্পড় পড়তে দেরি হলো না। জোহরা গালে হাত দিয়ে স্বামীর মুখ পানে চেয়ে দাঁড়িয়ে রইল। হাতে থাকা গ্লাসটা মাটিতে গড়িয়ে পড়ল। পুরুষের শক্তপোক্ত হাত স্বাভাবিকভাবে গালে আঘাত লাগবে, কিন্তু এটা অনেক রাগ থেকে দিয়েছে বিধায় ব্যথা একটু বেশি অনুভব হচ্ছে। সে চোখ মুখ খিচে ব্যথা সংবরণ করার চেষ্টা করলো। ব্যর্থ হতে গিয়েও তিনি সামনে নিলেন।
তার শক্ত থাকা লাগবে। বাবার এমন কার্যকলাপ দেখে কুসুম দ্রুত দৌড়ে গিয়ে বই নিয়ে পড়তে বসলো। মাটিতে স্টিলের গ্লাসটা পড়ে দীর্ঘক্ষণ ধরে ঝনঝন শব্দ তুলেছে। জোহরা সেদিকে তাকালো। তোমার মাইয়া তোমার এইসব দেখাই তো বেয়াদব হইব। আর আমার মাইয়া আমি জানবো তাকে কিভাবে রাখতে হইব। জোয়ান মাইয়া কন তো যায় না। জোহরা আর চুপ থাকতে পারল না। সেও সামান তালে বলে উঠল। কেন, তোমার ঘটনার পুনরাবৃত্তি হবে বলে ধারণা করছো নাকি? চিন্তা করো না, যুগ পাল্টিয়েছে। সবাই তোমার মতন একটা মেয়েকে জোর করে বিয়ে করবে না। অনিস মিয়া তেড়ে এলো। জোহরা ভয় পেল না। তিনি জানেন সে মারবে না, কারণ আর যাই হোক না কেন আনিস তাকে ভালোবাসে, এটাই সত্যি। কিন্তু সেদিক দিয়ে জোহরার পক্ষ থেকে কোনো ভালোবাসা ছিল না। এমন না যে এত বছরও তার সংসারের প্রতি মায়া আসেনি, তার মায়া আছে, কিন্তু তার ঘটনার পুনরাবৃত্তি ভয় তার স্বামীকে পেতে দেখে আরও রাগ ওঠে। সবাই কি তার মতো নাকি যে তার স্থান ভুলে যাবে? তার জন্য পরিবারের সাথে যোগাযোগটাও পর্যন্ত নেই। বিয়ের এত বছর পরেও তাকে এভাবে চোখে চোখে রাখে। এতটা ভাবতেই জোহরা তাচ্ছিল্য হাসলো। তার স্বামী মনে করে এত বছর পরেও জোহরা তার পছন্দের মানুষের সাথে ভেগে যাবে, এটাই তার মনের ভয়। জোহরা হাসলো। যে ঘটনা নিজে করেছে আর তার ফল ভোগ করেছে তার মা আর মেয়ে। আনিস মিয়া মারতে তেড়ে গিয়েও পিছিয়ে আসলো। এই মেয়েটিকে সে অসম্ভব ভালোবাসে, কিন্তু কেন জানি দেখাতে বা প্রকাশ করতে পারে না। সেই জন্যই হয়তো এখনো তার ভয় যে মেয়েটি বোধহয় শুধুমাত্র তার ভয়েই এখানে সংসার করছে। হয়তো এখনো তাকে ভালোবাসতে পারেনি। জোর করে কি আর ভালোবাসা হয়? তার বউ আর মেয়ে অসম্ভব সুন্দরী। সে নিজের কর্মকাণ্ডের জন্যই এই দুইটা মানুষকে সব সময় বাধার উপরে রাখে, কারণ তার ধারণা যদি মেয়েটার পরবর্তী জীবনও তার মায়ের মতো হয়, তার মাকে যেভাবে সে তুলে এনেছিল, মেয়েটিকেও যদি সেই রকম কেউ করে, বাবা হয়ে তো এটা তো সে মেনে নিতে পারবে না। তাই তো এত ধমকের মধ্যে রেখেও মেয়েটিকে ভয়ের মধ্যে রাখে। নয়তো তারও তো ইচ্ছা করে ফুলের মতো মেয়েটিকে কাছে টেনে আগলে নিতে, অথচ তার এই ভেতরের ভালোবাসাটা কেউ উপলব্ধি করতে পারে না। জোহরা সামনের দুয়ারের উপর থেকে পাটের বস্তা এনে পানি পড়ার স্থানটাতে বিছিয়ে দিল। মাটি হওয়াতে পানিগুলো শুষে নিলে সেই স্থানটা ভেজা ভেজা হয়ে কালচে রঙের হয়ে যায়। এই জিনিসটা তার বড্ড অপছন্দ, তাই তো তাড়াতাড়ি বস্তা এনে দিয়েছে। কিন্তু এরই মধ্যে পানি অনেকটা শুষেও গিয়েছে। সে বসে বস্তাটা দিয়ে মেঝেটা একটু মুছে সেই স্থানে আরেকটা শুকনো বস্তা বিছিয়ে দিল। বস্তা বিছিয়ে সে ঘরে ঢুকে গেল। ঠোঁটের পাশে জ্বলছে খুব, ছিঁড়ে টিড়ে গেল নাকি? সন্ধ্যায় রান্নাঘরেই ছিল। মা চুলাতে রান্না চড়িয়েছে। সে চুলার কাঠটা ভালো মতো ঠেলে দিল। গ্লাস পড়ার আওয়াজটা সে শুনেছে, কিন্তু যায়নি। সে জানে তার বাবা ঠিকই আবার মাকে আগলে নিবে, কিন্তু সে গেলে হয়তো রেগে যাবে, আবার সেই রাগ তার মায়ের উপরেই ফেলবে। তাই সে উঠে মায়ের কাছে গেল না। সে বুঝতে পারে না তার বাবার চক্ষুশূল কেন সে, এই প্রশ্নের উত্তর তার জানা নেই। রাতে খেয়ে দিয়ে শুতেই কুসুম বোনকে জড়িয়ে নিল। সন্ধ্যা আলো আধারের মাঝে এক নজর বোনের দিকে তাকিয়ে জড়িয়ে ধরা হাতটার উপরে হাত রাখলো। হ্যারিকেনের আলো নিভু নিভু করছে, হয়তো জ্বালানি ফুরিয়ে আসছে। আপা, ঘুম আসছে না। সন্ধ্যা বোনের দিকে পাশ ফিরে বোনকে আগলে নিল। কুসুমের মাথায় চুলে হাত বুলাতে বুলাতে বলল, এবার ঘুম আসবে, ঘুমিয়ে পড়। আপা, একটা গল্প বলো না। কিসের? জিজ্ঞাসা করতেই কুসুমের মন নেচে উঠল। তার মানে আপা আজ গল্প শোনাবে? তোমার যেটা ভালো লাগে। আমার তো রূপকথা পছন্দ। তাহলে সেটাই বলো। বলেই কুসুম ফিরল বোনের দিকে। সন্ধ্যা রূপকথার সাগরে হারিয়ে গেল। তারও ইচ্ছা করে রূপকথার রাজকন্যাদের মতো করে মুক্ত পাখির মতো বিচরণ করতে। তারপর একটা সময় কোনো এক রাজপুত্র এসে ভালোবাসার চাদরে মুড়িয়ে নিয়ে যাবে। সন্ধ্যা হাসলো। এসব কি ভাবছে সে? রূপকথার জীবন কি কোনোদিনও ও মানুষ পায়? বেশ কিছু সময় পরে সে গল্প শেষ করে পাশ ফিরতে গিয়েই খেয়াল করলো কুসুম তাকে জড়িয়ে ধরা অবস্থায় ঘুমিয়ে পড়েছে। সন্ধ্যা হেসে বোনকে আরও আগলে নিল। পাশ ফিরে হ্যারিকেন বন্ধ করতে নিতেই অনুধাবন করলো তাদের বাড়ির পেছনে কেউ হয়তো হাঁটছে। সন্ধ্যার মনে মনে আওড়ালো,
এত রাতে পেছনে মানুষ? সে পাত্তা দিল না। বাড়ির আশেপাশে ইদানিং মানুষের আনাগোনা বেড়েছে। কি জানি, হয়তো শীতের রাত, তাই চোরের উপদ্রব বেড়েছে। সন্ধ্যা কুসুমকে ডিঙিয়ে হ্যারিকেন নিভিয়ে বোনকে জড়িয়ে ধরে শুয়ে পড়ল। রাত গভীর থেকে গভীরতর হচ্ছে, কিন্তু তার চোখে ঘুম ধরা দিচ্ছে না। চারিদিক থেকে নীরব রাতের ঝিঝি পোকার ডাক ভেসে আসছে। তার ইচ্ছে করলো এক দৌড়ে বাইরে গিয়ে এই নিশ্চুপ পরিবেশটা উপলব্ধি করতে। তার মাঝে মাঝে ইচ্ছে হয় মুক্ত পাখির মতো অন্যদের মতো করে বাইরে বিচরণ করতে, কিন্তু বাবার কড়া নিষেধ। সে পেরে ওঠে না। মাঝে মাঝে বনের উছিলায় বের হওয়া হয়। এই তো যেমন আজকে রাতেও সে বের হয়েছে। কুসুমের জন্য সে নিজেও একটু খোলা বাতাস গায়ে লাগাতে পেরেছে। হোক না রাত, তবুও তো সুন্দর অনুভূতি তো পেল। এসব ভাবতেই সে কণ্ঠস্বরটা কথা মনে পড়ে গেল। এই প্রথম কোনো পুরুষের কাছাকাছি অবস্থান করেছিল সে। মুহিব নড়ে চড়ে বেশ কিছুক্ষণ ঘুমানোর চেষ্টা করলো, কিন্তু ঘুম যেন আজ তার সাথে আড়ি করেছে। বারবার চোখ বন্ধ করতে নিতেই চোখের সামনে ভেসে উঠেছে সেই হ্যারিকেনের হলদে আলোয় জল করা চেহারাটা। মুহিব শোয়া থেকে উঠে বসলো। সে উঠে মাথা চেপে ধরল। না, চোখের সামনে থেকে যেন সেই চেহারাটা সরছেই না। আরও একবার মেয়েটিকে দেখতে পেল শাস্তি দেওয়ার দরকার, যে তার ঘুম হারাম করার জন্য। মুহিব হাসলো। আচ্ছা, তখন মেয়েটা জবাবে কি দেবে? মুহিব নিজের ওপরেই হাসলো। সে কি বাচ্চা হয়ে গেল নাকি? সে খাট ছেড়ে উঠে দরজা খুলে বেরিয়ে এলো। তার ঘরটা মূলত সে নিয়েছে ছাদে। বাইরে থেকে আসলে সে এই ঘরটায় থাকে। এতে মায়ের অনেক রাগ, কিন্তু মুহিবের এটাই পছন্দ। এত বড় ছাদে একাংশ জুড়ে শুধুমাত্র তার এই ঘরটাই আছে, আর বাকি ছাদ খালি পড়ে থাকে। মুহিব দরজা খুলে খোলা ছাদের একদম কর্নারে গিয়ে দাঁড়ালো। আর চাঁদ যেন তার কিরণ উপছে দিয়েছে। সম্পূর্ণ ছাদ জুড়ে পূর্ণিমার আলোয় ছড়াছড়ি। বোঝাই যাচ্ছে রাত বেশ গভীর, চারিদিকে নিস্তব্ধতায় ঘেরা। আর গ্রামের তো মানুষ এমনিতেই খুব তাড়াতাড়ি ঘুমিয়ে যায়। চারপাশ থেকে জোনাকি দেখা যাচ্ছে। আলো আধারের মাঝে জোনাকিগুলো দেখতে বেশ মনোমুগ্ধকর লাগছে। মুহিব আকাশের দিকে তাকালো। দুই একটা ফানুস এখনো চোখে পড়ল। আজ বৌদ্ধ পূর্ণিমা, তাই সন্ধ্যা থেকে আকাশটা আলাদা সৌন্দর্যে ভরপুর ছিল। মুহিব ছাদের একদম শেষাংশে গিয়ে দাঁড়ালো। পরিবেশটা কুয়াশা তার চাদরে মুড়িয়ে দিয়েছে। চারিদিকে দেখে মনে হচ্ছে কোনো ভুতুরে পরিবেশ। মুহিব ট্রাউজারের পকেটে হাত পুরে সামনের দিকে দৃষ্টি দিল। তার ঠান্ডা অনুভব হলো, কিন্তু রুমে যেতে ইচ্ছা করলো না। চারপাশে নজর দিল। যেদিকেই তাকাচ্ছে ওই মেয়েটির চেহারাটা ভাসছে। মুহিব হাসলো। সে কি প্রেমে টেমে পড়লো নাকি? আশ্চর্য, তার মতো একটা ছেলে এই গ্রামেরই মেয়ের প্রেমে পড়েছে। তার সেই এতদিনের কাঙ্ক্ষিত মানুষটি যে তার পাশেই লুকিয়ে আছে, সে সেটা উপলব্ধিই করতে পারেনি। মুহিব হাসলো। আকাশের অর্ধ চাঁদের দিকে দৃষ্টি দিয়ে বুলিয়ে ওড়ালো। মেয়ে, তোমাকে তো আমার করে নিবই। শাস্তির জন্য তৈরি থেকো। মুহিবের মুখে লেপ্টে আছে মুচকে হাসি। আস্তে আস্তে সকাল ফুটতে শুরু করেছে। সন্ধ্যার ঘুম অনেক আগেই ভেঙে গিয়েছে। চারিদিক থেকে সকালের মিষ্টি ধ্বনি আজান ভেসে আসছে। সে উঠে বসলো। কুসুমের দিকে দৃষ্টি দিতেই হাসি পেল। তার এক হাত জড়িয়ে ধরে ঘপটি মেরে বিড়াল ছানার মতো আদরে ভঙ্গিমায় ঘুমিয়ে আছে সে। সন্ধ্যা এগিয়ে গিয়ে বোনের মাথায় পরম আদরে হাত বুলিয়ে দিয়ে বার দুয়েক ডাকলো, কিন্তু কুসুম নড়ে চড়ে বিরক্তিসূচক শব্দ তুলে পাশ ফিরে গেল। সন্ধ্যা হাসলো। সে বালিশের পাশ থেকে ওড়নাটা নিয়ে ভালোভাবে গায়ে জড়িয়ে নিল। এরপরই উঠে গিয়ে হারিকেনটা ধরালো। যদিও বা সকালের আজান পড়েছে, কিন্তু এখনো অন্ধকারটা ভাবটা আছে বিধায় এটা জ্বালানো। সে হ্যারিকেন ধরিয়ে ঘরের দরজা খুলে উঠানোর কলপারে এগিয়ে গেল। সে জানে আব্বা দেখলে বকা দিবে, কিন্তু সকালের এই স্নিগ্ধ মোহময়ী বাতাসটা সে অনুভব করতে চায়। তাই তো ঘরে বারান্দার বালতি ভর্তি পানি থাকা সত্ত্বেও কিছুটা দূরের ওই কলপারে আসে। যদিও বা পুরো গ্রাম এই সময় নিশ্চুপ থাকে বিধায় সন্ধ্যা এই জায়গাতে এই সময় আসে, নয়তো আসতো না। সন্ধ্যা এগিয়ে এসে হাতে থাকা হ্যারিকেনটা রাখলো। এরপর কল থেকে সতেজ ঠান্ডা পানি দিয়ে অজু করে নিল। চারিদিক থেকে তখনও অনেক মসজিদ থেকে আজানের শব্দ কানে আসছে। সে অজু করে ঘরে ফিরেই নামাজ আদায় করে নিল। এরপর আবারও সেই একই জায়গায় গিয়ে দাঁড়ালো।
এই কলপাড়ের পাশে আর কোনো বাড়ি নেই। এর পাশে কতগুলো গাছ সারি সারি দিয়ে আছে। এরপরেই বিলের শুরু। দেখতে মনে হয় প্রকৃতি যেন গাছ দিয়ে সীমানা দিয়ে দিয়েছে। মানে তাদের এই বাড়িটাই গ্রামের শেষ প্রান্তে। ভোরের এই স্নিগ্ধ আলো আধারে সবুজ বিলগুলো দেখতে অদ্ভুত সুন্দর লাগে। অধীরে ওই বিলের মাঝ দিয়ে একটা সরু রাস্তা চলে যায়। সেই রাস্তা দিয়ে ভোর ফুটতে মাঠের মানুষগুলো কাঁধে লাঙল যার যার প্রয়োজনীয় জিনিস নিয়ে চলে যায়। সন্ধ্যা এইসব দেখতে ভালোই লাগে। মুহিবের চোখের সামনে চারিদিকে আলোকিত হতে লাগলো। শহরে এমন অনেকবার পড়তে পড়তে বা বন্ধুর সাথে আড্ডা দিতে দিতে চোখের সামনে দিন হয়ে গিয়েছে, কিন্তু আজকের মতো সুখ অনুভব আর কোনো দিনও হয়নি। মুহিব লম্বা শ্বাস ফেলে জ্যাকেট নিয়ে নেমে পড়ল। এরপরেই ঘরের দরজা খুলে বেরিয়ে গেল। আজ সে নিজের গ্রাম দেখবে। ছোট থেকেই শহরে পড়াশোনার জন্য থাকা বলে কোনো সময় এইভাবে নিজের গ্রামের সৌন্দর্য দেখা হয়নি। মুহিব বিলের মাঝে সরু রাস্তা দিয়ে হাঁটতে লাগলো। চারিদিকে সবুজ, কুয়াশার চাদর মুড়ে রেখেছে পুরো গ্রামটা। সে চারিদিকে তাকালো। আজ মনে হচ্ছে তার গ্রামের চেয়ে সুন্দর আর কোনো জায়গায় নেই। সন্ধ্যা বিলের পাশে চাদর ভালো মতো গায়ে জড়িয়ে দাঁড়িয়ে রইল। হালকা শীত অনুভূতি হচ্ছে, কিন্তু তার ঘরে যেতে ইচ্ছেই করছে না। কেননা এখন ঘরে গেলেই সারা দিনের জন্য আর বেরোনো যাবে না। তাই সন্ধ্যা এই মুহূর্তটা বাদ দিতে চায় না। শীতের সকাল তার ভারী প্রিয়। সে খালি পায়ে বিলের ধারে নেমে গেল। নেমে খালি পায়ে ঘাসের উপরে পাগুলো নাড়াচাড়া করতে লাগলো। ঘাসের উপরে জমে থাকা ক্ষুদ্র ক্ষুদ্র শিশির কণাগুলো পায়ে লাগলে বেশ লাগে। তার খুশি খুশি অনুভূতি হয়। মুহিব আশেপাশে গ্রামের সৌন্দর্যে আটকে গিয়েছে। চোখ ফেরাতেই দেখতে পেল সেই কাঙ্ক্ষিত মুখটি চাদর মুড়িয়ে দাঁড়িয়ে আছে। এ যেন প্রকৃতির মাঝে আর এক সৌন্দর্য। মুহিব উৎফুল্ল হয়ে উঠল। আজকে সকালটি এত সুন্দর। মুহিবের খুশি যেন উপচে পড়ছে। সে এগিয়ে যেতে নিলেই মেয়েটি খেয়াল করলো, হুড়মুড়িয়ে মাথাটা চাদর দিয়ে ঢেকে ফেললো। এরপর তড়িঘড়ি করে বিস্তীর্ণ উঠোনটা ডিঙিয়ে দোচালা ঘরটাতে ঢুকে গেল। মুহিব অদূরে থাকতে টেক্কা দিয়ে উঠতে পারল না, কিন্তু খুশি হলো। যাক, মেয়েটির ঘর তো তাদেরই পাশে। সে আর এগিয়ে গেল না। অদূর থেকে এই ঘরের দরজার দিকে তাকিয়ে বুলি আওড়ালো। পেয়ে গিয়েছি, এইবার তো আর ছাড়বো না। মুহিব যেখানে দাঁড়িয়েছে সেখানের দূর থেকে দোচালা ঘরটি একদম চুনোপুটির মতো মনে হচ্ছে। সে হাসল, পেল তো সান্নিধ্য। সন্ধ্যা দ্রুত ঘরে ঢুকে স্বস্তির শ্বাস ফেলল। আজ তো সব ভুলে একদম বিলের কাছেই নেমে পড়েছিল। বাবা দেখলে বোধহয় একেবারের জন্যই বন্দি হয়ে যেত। সে দক্ষিণের জানালা দিয়ে উকি মেরে দেখতেই আটকে উঠল। ছেলেটি দাঁড়িয়ে আছে, কিন্তু কেন? ছেলেটিকে দেখেই বোঝা যায় শহুরে আর বড় ঘরের। তা ভাবতেই মনে পড়ল, চেয়ারম্যানের ঘরের উঠোনে তো দেখেছিল কাল। তাহলে কি সে চেয়ারম্যানের কেউ? কিন্তু এত ঠান্ডা শীতের মাঝে উনি এভাবে দাঁড়িয়ে থাকেন কেন? সন্ধ্যা খারাপ লাগলো। এত বড় ঘরের হয়ে এত শীতের মাঝে উনি এইভাবে বিলের ধারে দাঁড়িয়ে থাকেন? সন্ধ্যার মনে খারাপ লাগা কাজ করলেও একদিকে কেন জানি ভালোই লাগে। মুহিবের এমন কর্মকাণ্ডের সূত্র কিছুটা আন্দাজ করতে পেরে সন্ধ্যার কিশোরী মনে ব্যাপকভাবে আনন্দের দোলা লাগলো। এভাবে বেশ কয়েকদিন কেটে গিয়েছে। মুহিব এখন প্রতিদিন নিয়ম করে ভোরে বিলের ধারে দাঁড়িয়ে থাকে। মুহিবের মা বেজায় রাগ করেন। তিনি বারবার বলেন ঠান্ডার ভেতরে এভাবে প্রকৃতি দেখতে না যেতে, কিন্তু মুহিব মানে না। এটা এখন তার রুটিন হয়েই দাঁড়িয়েছে। প্রতিদিনকার মতোই মুহিব আজ আর বিলের ধারে দাঁড়ায়নি। মেয়েটা ইদানিং বের হয় না তেমন। মুহিব বুঝতে পারে না মেয়েটার বের না হওয়ার কারণ কি। সে নিজে? মুহিব কিছু একটা ভেবে আজ একটু আড়ালের জায়গায় দাঁড়িয়েছে। মুহিবের ধারণা অনুযায়ী সন্ধ্যা আজ উঠানে এসেছে। সে উঠান পেরিয়ে বিলের ধারে এসে দাঁড়ালো। একটু উকি দিয়ে দেখলো, না, আজ আসেনি। সন্ধ্যার মন খারাপ হলো, কিন্তু তার তো খুশি হওয়ার কথা। মুহিব ধান ক্ষেতের মাঝখানে থেকে বেরিয়ে আগে জায়গা হিসেবে সরু রাস্তাটিতে উঠে এলো। তা দেখেই সন্ধ্যা আটকে উঠল। সন্ধ্যার এমন ধরা পড়ার মুখভঙ্গিমা দেখে মুহিব হাসলো। আজ মেয়েটি ফুল হাতা জামার সাথে ওড়না দিয়ে মুখ ঢেকে আছে। কে জানে এই ওড়নার আড়ালে এত সুন্দর একটি চেহারা লুকিয়ে। কিন্তু সে সৌভাগ্যবান যে কেউ হতে পারে না। তা হয়েছে মুহিব। সে খুশি হলো। যাক, তার
তার অর্ধাঙ্গিনীকে আর কেউ দেখেনি। সন্ধ্যা ধরা পড়ে দ্রুত গতিতে উঠান ডিঙিয়ে ঘরে ঢুকে গেল। তা দেখে মুহিব হেসে দিল। আনিস মিয়া আজ শহুরে কাজে যাবে। তিনি মূলত মালামালের জন্যই যান। কয়েকদিন ওখানে অবস্থান করেন। বাবা গেলে সন্ধ্যার নিজেকে মুক্ত পাখির মতো স্বাধীন মনে হয়। সন্ধ্যার মা জোহরা স্বামীকে বিদায় দিয়ে দরজার কাছে আসতেই আনিস মিয়া তাকালো। তিনি তার স্ত্রী জোহরাকে বিলের ধারে দাঁড়িয়ে থাকা ছেলেটার দিকে ইঙ্গিত দিল। এই পোলাটারে দেখতাছো? জোহরা স্বামীর ইঙ্গিত অনুসারে তাকিয়ে সম্মতি দিল। পোলাটা কয়েকদিন ধইরা এই জায়গায় এই সময়ে এই ভোরে শীতের ভেতর দাঁড়াই থাকে। থাকতে পারে, দেখতে তো মনে হচ্ছে শহরে, হয়তো প্রাকৃতিক দেখে। স্ত্রীর জবাবে আনিস মিয়ার অসন্তুষ্ট প্রকাশ করে বলল, সব সময় তেরা তেরা জবাব দিবা না তো, তুমি চিনবার পারছো না? জোহরা ভালোভাবে তাকানোর চেষ্টা করলো। হ্যাঁ, সে আগে অনেকবার দেখেছে, কিন্তু তার স্বামী কি বলতে চাচ্ছে সেটা ঠিক ধরতে না পেরে জিজ্ঞাসু দৃষ্টিতে তাকালো। এটা তো চেয়ারম্যানের পোলা, শহরে লেখাপড়া করে, তাই এখানেই থাকে। মতিগতি ভালা ঠেকছে না। তুমি সন্ধ্যাকে দেখা দেখা রাখবা জোহরা। ঠিক আছে, আপনি যান। সন্ধ্যা দৌড়ে রুম থেকে বেরিয়ে বাবার সামনে এলো। তা দেখে আনিস মিয়া বলে উঠলেন, মাইয়া মানুষের এরকমের দৌড়ঝাঁপ করা ভালা লক্ষণ না। সন্ধ্যা তাকালো। আনিস মিয়া যাওয়ার আগে আরেকটি বার ফিরে কুসুমকে আদর করে দিল। এরপর পরেই বিস্তীর্ণ উঠান ডিঙিয়ে চলে গেল। তা দেখে সন্ধ্যার খারাপ লাগলো, কিন্তু তাতে পাত্তা দিল না। কেউ বের হওয়ার সময় মুখ ভার করে থাকতে নেই। তপ্ত দুপুর, যদিও রোদ অনেকটা বেশি, কিন্তু শীতের রোদগুলো গায়ে মাখলে ভালোই লাগে। হালকা বাতাস বলছে। সন্ধ্যার ইচ্ছে করলো এই পরিবেশটা সে নিজের দু চোখ ভরে দেখুক। সন্ধ্যা কুসুম থেকে জিজ্ঞাসা করলো কেউ আছে কিনা। কুসুম চারপাশে তাকিয়ে না বলল, কেননা এই দিন দুপুরে গ্রামের সবাই ভাত ঘুম দেয়। সন্ধ্যা মাথার ওড়নার চেহারা থেকে সরিয়ে দিল। চারিদিকে হালকা বাতাস গায়ে লাগতেই এক সুখ সুখ অনুভূতি হচ্ছে ওর। সে চোখ বন্ধ করে বিলের মাঝে দাঁড়িয়ে রইল। হুট করেই কুসুমের ডাকে সে চোখ তুলে বোনের দিকে তাকালো। কুসুম ভয়ার্ত দৃষ্টিতে বোনের দিকে তাকিয়ে আছে। আপা, ওই বেয়াদব পোলাটা কোন পোলা? মেয়ে মাইনছেরে খারাপ কথা বলে সে। কুসুম হাতের ইশারা দিয়ে দেখাতেই সন্ধ্যা সেদিকে অনুসরণ করলো। বিলের অদূরে রাস্তার ওখানে দলটা বসে আছে। দলের প্রধান হচ্ছে হারুন। এই লম্পট হারুনের চোখ থেকে গ্রামের সব মহিলারা তাদের মেয়েদের সাবধানে রাখে। তার চোখ শকুনের, একবার চোখে পড়লেই শেষ। সন্ধ্যা তড়িঘড়ি করে ওড়নাটা মাথায় চাপালো। সে কি ভুল কিছু করে ফেলেছে? সে কুসুমের হাত ধরে বিলের সরু আইল দিয়ে এসে রাস্তায় উঠে গেল। রাস্তার ধারে বটতলায় এই দলটা থাকে সব সময়। লোকেরা লম্পাট হারুনি বলে। তাদের দলটা বকাটের দল। সন্ধ্যা দ্রুত পদে বোনকে নিয়ে ওদের ডিঙিয়ে আসতেই স্বস্তির শ্বাস ফেলল। যাক, তাহলে চেহারা দেখেনি। তার বাবা একটু রাগী বলে সবাই তাদের তেমন একটা খারাপ নজরে দেখতে পারে না। এদিক দিয়ে সে বাবাকে কৃতজ্ঞতার চোখেই দেখে। সন্ধ্যা স্বস্তির শ্বাস ফেলে পা বাড়াতে নিতেই কিছু একটা শ্রবণ করে পা থেমে গেল। ঘুমটা হারলে এতটা সুন্দরী হবা তা তো ভাবি নাই কোনোদিন। ভাবছিলাম ছোটটা বাপের মতোই কাইল্লা হবে, কিন্তু এতে দেখি হুড়পুরি। এভাবে জীবনে কি বুঝতে পারতেছ? আমার সাথে চলে আসছো, সুখে রাত বনে। হারুন কথাগুলো বলেই বসা থেকে উঠে দাঁড়ালো। সন্ধ্যা আড়াল থেকেও বুঝতে পারলো হারুনের দৃষ্টি লোভনীয়। তার গায়ে জ্বালা ধরে গেল। হারুন হাত দুটো সোজা করে আড়মোড়া ভেঙে সন্ধ্যার পিছনে এসে দাঁড়ালো। সন্ধ্যা দ্রুত পা চালাতে নিতেই হারুন তার দলের বাকিদের ইশারা করে বলল, দেখছোস আনিস মিয়া কি পাল্টাছে? শালা এমন ভাবে চালায় যে এমন সুন্দরী এত বছর চোখেই পড়ে নাই। চোখের সামনে এমন সুন্দরী থাইকেও আমরা বুঝতে পারিনি। সন্ধ্যার রাগে দুঃখে কান্না পেয়ে গেল। তা দেখে হারুন চেঁচিয়ে হাঁক ছাড়ল, কি সুন্দরী, ভয় পাইতেছ? ভয় নাই, হারুন আছে তোমার লগে। এখন থেকে তুমি শুধু হারুনের। তা বলতেই পাশ থেকে কয়েকজন ছেলে হারুনকে ইঙ্গিত দিতেই হারুন হেসে উঠল। আচ্ছা, এমন সুন্দরী নাকি আমার পোলাপানরাও চায়? তাই তুমি সবার প্রথমে হারুনের, তারপর বাকি সবার। বলে সবাই হো হো করে বিশ্রী ভাবে এসে উঠতেই সন্ধ্যা বোনের হাত ধরে দ্রুত পা চালালো। কুসুম কিছু বলতে যাবে তার আগেই সন্ধ্যা হাত চেপে ধরলো। এইসব লম্পট মানুষের সাথে ফেসে গেলে তো শেষ। আর তার উপরে হারুন চেয়ারম্যানের ভাইপো।
এক কথায় শহুরে বাউন্ডেলের ছেলে গ্রামের নিতান্তই সাধারণ মেয়ের মাঝে আবদ্ধ হয়ে গেল। কথায় আছে না, কিশোরী মনের আবেগে কোনো বাধা মানে না। তাই তো সন্ধ্যা একই পথে হেঁটেছে। হাজার শিকলের মধ্যেও বাধা থেকেও সেও মনের অজ্ঞানে কিশোরী মনটা প্রাধান্য দিয়েছে, যেটা সে চায়নি। তবে হয়তো তাদের এই পথচালা লেখা ছিল, তাই তো না চাইতে দুজন মানবী পার্শ্ব কিছু চিন্তা না করেই নিজেদের মনকে এক অবৈধ বন্ধনে আবদ্ধ করে ফেলল। সন্ধ্যা এপাশ ওপাশ পাশ ফিরল। হ্যারিকেনের হলদে মিটমিটে আলোয় সন্ধ্যার ঠোঁটে হাসি লেগে আছে। মুহিবের কথা ভাবতে ভাবতেই চোখের পলকে মাঝ রাত হয়ে গেল। কেন জানি ছেলেটার কথা ভাবতে গেলেই তার মুখে হাসি ফুটে ওঠে। হয়তো কেউ একজন তাকে এতটা প্রাধান্য দেয় সেটা ভেবেই। সন্ধ্যা ঘুমন্ত কুসুমের দিকে একবার তাকালো। কি সুন্দর করে ঘুমিয়ে আছে, কিন্তু তার চোখে ঘুম নেই। সন্ধ্যা হ্যারিকেনটা নিয়ে টেবিলের ধারে বসে পড়ল। টেবিলের সামনাসামনি জানালাটা খুলে দিল। খোলা জানালা দিয়ে ফুলের মিষ্টি ঘ্রাণ ভেসে আসছে। নিম গাছের ফুলের স্নিগ্ধ মোহময়ী ঘ্রাণটা সন্ধ্যার ভারী পছন্দ। আধারে চারিদিক থেকে ঝিঝি পোকার ডাক ভেসে আসছে। জোনাকিরা রাতের আধারে তাদের হলদে আলোয় অন্ধকারের মাঝে তাদের সৌন্দর্যের কিরণ ছড়াচ্ছে। সন্ধ্যা ব্যাগের কোণে থেকে কুসুমের হাতে দেওয়া চিঠিখানা খুলল। মুহিবের হাতে দেওয়া এটাই তার প্রথম চিঠি। কথায় আছে না, প্রথম যে কোনো কিছুই সুন্দর। সন্ধ্যা হ্যারিকেনের মিটমিটে আলোতে চিঠিখানার উপরে হাত বুলিয়ে দিল। এরপরেই চিঠিখানা খুলে পড়তে আরম্ভ করলো। কি সম্বোধন করব? আমি এখনো তোমার নাম জানি না, কিন্তু সেদিন পূর্ণিমার আলোতে মনে হয়েছে চাঁদের প্রতিচ্ছবি দেখলাম। শহরে ছিলাম বিধায় শখের বশে অনেকবার চিঠি লেখা হয়েছে পরিবার আর বন্ধুদের, কিন্তু আজকেরটা ভিন্ন। কেন জানি শব্দ গোলমাল হয়ে যাচ্ছে। তবুও লিখতে বসলাম। যেটাই লিখছি না কেন মনে হচ্ছে আমি তাল হারিয়ে ফেলছি। প্রিয়, কোনো এক কাল বৈশাখীর বিকালে যখন চারদিকটা নিকষ কালো আধারে ঢেকে যাবে, রাস্তার সবাই খুব তাড়া নিয়ে বাড়ি ছুটবে, তখন তুমি আর আমি পাড়ার সালাম চাচার চায়ের দোকানে খুব আরাম করে বসে চা আনতে বলবো। সালাম চাচার চা খেয়েছো? স্বাদ অনেক। সেই একসাথে চা পান করার মুহূর্তের সঙ্গী কি হবে? যেমনটা করে মুহূর্তেই কালো আকাশের বুক ছিঁড়ে আলোর বিকিরিত হবে, আর তোমার চেহারার মুচকি হাসিটা নিঃশব্দে বলবে আমি আছি। তখন আমিও হেসে চায়ের কাপে চুমুক দিব। বৃষ্টি ভেজা সোদা মাটির ঘ্রাণটা নাকে আসবে। তুমি আমাকে তোমার ওই সুন্দর চোখ দিয়ে আশ্বাস দিবে, যেন তোমার চোখ দুটো বলে উঠবে এইভাবেই সঙ্গিনী হয়ে রয়ে যাব। কি পারবে? তোমাকে মুক্ত পাখির মতো রাখবো। কোনোদিন কি সেই সময়টাতে এভাবে স্বাধীনভাবে বৃষ্টি ভেজা সোদা মাটির গন্ধ নিয়েছো? যখন পাহাড়ের অলিতে গলিতে সন্ধ্যা নামবে, টুপটাপ শিশিরেরা ঝরে পড়বে পাতার আগায়, ঠিক তখনই কুয়াশার আড়াল ভেদ করে দেখা যাবে দুজন কপতি হাত ধরে হেঁটে আসছে। সেই দুজন কি আমরা হব? আমার সব সুখ তোমার কাছে এনে দিব। তুমি কি আমার ভালো মন্দের সব কিছুর সাথী হবে? পারবে কি সঙ্গিনী হতে? উত্তর পাওনা রইল, নয়তো ভোরবেলায় একটিবার বের হইও। নাম দিলাম না। চিঠিটা পড়তেই সন্ধ্যার ঠোঁটের কোণে হাসির রেখা দেখা দিল, যেন তার হাসিটা বলছে হ্যাঁ, এভাবেই বয়ে যাব। সন্ধ্যা চিঠিটা নিয়ে 5 বার পড়েছে, কিন্তু তার মন ভরছে না। আশ্চর্য, প্রতিটা শব্দই তার কাছে এত আপন মনে হচ্ছে কেন? ভোরবেলায় সন্ধ্যা নামাজ পড়ে আজ আবারও অনেকদিন পরে সেই জায়গায় এসে দাঁড়ালো। আধারের মাঝে কুয়াশায় ঘেরা হওয়াতে কিছুই দেখা যাচ্ছে না, কিন্তু তবুও সন্ধ্যার এই সময়টা ভালোই লাগে। শীত শীত অনুভূতি হয়। সে চোখ বন্ধ করে ভোরের স্নিগ্ধ হওয়া গায়ে লাগাতেই তার মনে হলো পাশে কেউ একজন এসে দাঁড়িয়েছে। সে ভয়ে চোখ খুলতেই দেখলো মুহিব দাঁড়িয়ে আছে। সন্ধ্যা তাকালো। এই প্রথম লোকটিকে একদম কাছ থেকে দেখেছে, যে লোকটা তাকে এক পলক দেখার জন্য তীব্র শীতের মাঝেও দাঁড়িয়ে থাকে। এতটা গুরুত্ব তাকে কেউ কোনোদিনও দেয়নি, তাই এত মায়া অনুভব হয় তার প্রতি। সন্ধ্যা ওড়না ভালো মতো চেপে সরে আসলো। সরেই আশেপাশে তাকালো। মুহিব হাসলো আর বলল, ভয় নেই, এই সময় কেউ থাকে না, তুমি জানোই। আপনি উত্তর পেয়েছি তাই এসেছি। এই ঠান্ডার ভেতরে এইভাবে এখানে দাঁড়ান কেন?
তোমার দেখা পাওয়ার লোভে, ঠান্ডা লাগে না? তোমাকে দেখার তৃষ্ণাতে সব কিছু সয়ে যায়। মুহিবের শান্ত স্বরে বলা কথাটা সন্ধ্যার কি যেন খুঁজে পেল। এতটা গুরুত্ব সে? সন্ধ্যার জবাবে কিছু বলল না। মুহিব তাকালো। জানো, তুমি পূর্ণিমার মতো সুন্দর। গল্পের ডায়লগ বলবেন না। তুমি গল্পের বইও পড়ো? হ্যাঁ, পড়ি। বাহ, এই যুগে আমার গ্রামে এমন একটা মেয়ে আছে, আমি ভাবতেও পারিনি। মুহিবের কণ্ঠে অবাকের রেশ। সন্ধ্যা চুপ রইল। মুহিব অদূরের কুয়াশায় ঘেরা ধান ক্ষেত গুলোর দিকে দৃষ্টি দিল। সন্ধ্যা, তোমাকে আমি ভালোবাসি। আপনার আর আমার স্থান আলাদা। ভালোবাসার মাঝে কোনো ভেদাভেদ নেই। সমাজ তো আছে। সমাজ থাকবেই, সেটা ইতিবাচক বা নেতিবাচক হোক, সমাজ বলবেই। কিন্তু আমি চাই না কোনোটার প্রভাব পড়ুক। ঠিক আছে, তোমার কথাই হবে। অবশ্যই তোমার মতামতকে সম্মান জানাই। ইতিমধ্যেই ভোর ফুটতে শুরু করেছে। চারিদিকে আস্তে আস্তে আলোকিত হচ্ছে। সন্ধ্যা ঘরের দরজার দিকে তাকালো আর বলল। মা ওঠার সময় হয়ে এসেছে। সে চলে যেতে নিলে মুহিব পথ আটকালো আর বলল। আমি খুব তাড়াতাড়ি পরীক্ষা শেষ করে তোমার কাছে আসব, তোমাকে নিজের সাথে বাঁধিয়ে নিব। সন্ধ্যা পা বাড়ায়। অর্ধেক পথ এসেই হেসে ফিরে তাকায় মুহিবের দিকে। মুহিব নিস্তব্ধতায় ঘেরা রাত উপভোগ করছে। এমন সময় কাঁধে কারো স্পর্শ পেয়ে মুহিব ফিরে তাকিয়ে আবারও সামনের দিকে দৃষ্টি দিয়ে স্বাভাবিক কণ্ঠে বলল। তুই? হ্যাঁ মামা। মুহিব সামনের দিকে তাকিয়ে রইল। হারুন বলল। ইদানিং আমারে আর কোনো খোঁজ নাই না তুমি, কি ব্যাপার? মুহিব হাসলো। তুই একা একা মুচকি হাসতেছস কেন বলতো? কি মনে হচ্ছে? মুহিব হারুনের দিকে তাকিয়ে প্রশ্ন ছুড়ে দিল। তার প্রশ্নের ধরন বুঝতে পেরে হারুন চমকালো। মামা প্রেমে পড়ছস তাই না? খেয়াল করতেছিস সব। পর মুহূর্তেই হারুন আবারও বলে উঠল। দেখাবা না? প্রেমে ধরা যায় না, সে যে লজ্জাবতী। তবে হ্যাঁ, পেয়েছি তো অবশ্যই। আবার আসবো, তখন দেখাবো। হারুন খুশি হলো। তার ভাই সমান বন্ধু প্রেমে পড়েছে। মুহিব তাকালো হারুনের দিকে। সে ভ্রুকুচকে জিজ্ঞাসা করলো। তোকে এমন খুশি লাগছে কেন? হারুন মাথা চুলকালো। তা দেখে মুহিব আর চোখে তাকালো। কি ব্যাপার? এই গ্রামে তো একই মাইয়া আছে, তারা আমারই লাগবো। মুহিব বোঝার ভঙ্গিতে মাথা নাড়ালো আর বলল। তাহলে বলে দেই। মাইয়ার তেজ আছে বউ, যেমন তেজ তেমন সুন্দরী। এ এমন কি মেয়ে? তুই দেখলে তুইও প্রেমে পড়ে যেতিস মামা, এমনই সুন্দর সে। মুহিব হারুনের কথায় হাসলো। সে মনে মনে আওড়ালো। আমি তো শুধু তার মাঝে আবদ্ধ, আর কারোর প্রতি না। হারুন আবার বলল। শালা বাপটা এমন ভাবে পাল্টাছে বোঝা যায় না, সুন্দরীর লোকে তেজ বাপটা আয়না দিছে। মুহিব হারুনের দিকে তাকালো। সে স্বাভাবিক কণ্ঠে শুধালো। মেয়ে মানুষের তেজ থাকবে স্বাভাবিক, তাই বলে উল্টাপাল্টা কিছু করবি না। রাজি না হলে নেই, সবার একটা মত থাকে। মুহিবের কথায় হারুন হাসলো। রাজি না হইলে নেই, এটাতে তো হইব না, রাজি হইতেই হইব, যেই করেই হোক। তুই দেখলে বুঝতি। আমার দেখার সময় নেই, পরের বার আসলেই তোকে চাচাকে বলে বিয়ের ব্যবস্থা করব, তারপরই তুই ঠিক হবি। হিমছড়ি আর শিউলির পাতায় জমেছে কত নতুন প্রেমের গল্প। চেয়ে দেখো ভোরের আকাশে কুয়াশা মিশেছে অল্প স্বল্প। সন্ধ্যা মুহিবের পেছনে এসে দাঁড়িয়েছে। মুহিব বুকে দুহাত গুছে সামনের দিকে দৃষ্টি দিয়ে কবিতা ওড়াচ্ছে। সন্ধ্যা বেশ কিছুক্ষণ চুপ রইল। সেও সামনে তাকিয়ে মুহিবের উদ্দেশ্যে শুধালো। কি ব্যাপার, মন মরা লাগছে আপনাকে? হয়তো। সন্ধ্যা মুহিবের দিক থেকে দৃষ্টি সরিয়ে নিল। সে সামনের দিকে তাকিয়েই শুধালো। কারণটা কি জানতে পারি? মুহিব তাকালো সন্ধ্যার দিকে। তাতে সন্ধ্যা আরেকটু সরে দাঁড়ালো। মুহিব তার উদ্দেশ্যে বলল। এই ধরো, তুমি কারণ। সন্ধ্যা ভরকে গিয়ে বলল। মানে আমি আবার কি করলাম? সন্ধ্যার ভরকানো দেখে মুহিব হাসলো আর বলল। ভয় নেই, গুরুতর অপরাধ নয় যে ফাঁসি হবে। সে না হোক, কিন্তু অপরাধী তো অপরাধের কারণটা জানতেই পারে। সব অপরাধ তো আর জেনে শুনে হয় না। মুহিবের কথা সন্ধ্যা বুঝতে না পেরে নিশ্চুপ রইল। তাতে মুহিব হাসলো। সে আচমকা সন্ধ্যার কাছাকাছি এসে দাঁড়াতেই সন্ধ্যা কয়েক পা পিছু সরে গেল। মুহিব এগিয়ে সন্ধ্যার দিকে তাকিয়ে নেশাগ্রস্ত কণ্ঠে বলল। মেয়ে, তোমার তো শাস্তি প্রাপ্য। কেন বলুন তো? আমার ঘুম কেড়ে নিয়েছো তাই। এটা আবার অপরাধ নাকি?
হ্যাঁ, আমার জন্য অপরাধ। আচ্ছা, শাস্তিটা কি? যাবজ্জীবন এবং সশ্রম কারাদণ্ড দিব। জেলার আপনি? হ্যাঁ, সেই দায়িত্ব আমি নিব। মানে? মানে আমার সাথে যাবজ্জীবন কারাদণ্ডে থাকতে। সশ্রম? হ্যাঁ, আমাকে ভালোবাসতে হবে। সন্ধ্যা হাসল। সে অদূরে আধারের মাঝে আকাশে অস্পষ্ট চারটার দিকে দৃষ্টি দিল। সে চোখ সরাতেই দেখতে পেল মুহিব হালকা আলোতেও তার দিকে তাকিয়ে আছে। সন্ধ্যা সরে দাঁড়ালো। এইভাবে চেয়ে আছেন কেন? আমার অস্বস্তি হচ্ছে। চোখ সরছে না যে? আমার কি দোষ? আকাশের দিকে চেয়ে দেখুন একবার, চাঁদটা কি সুন্দর। চাঁদই তো দেখছি। কি? একটা শুভ্র নিষ্কলুষ চাঁদ। চাঁদ কি আবার নিষ্কলঙ্ক হয় নাকি? হয় হয়, আমার আকাশে যে চাঁদ বিচরণ করে সে একেবারে নিষ্কলঙ্ক, নিষ্পাপ। সন্ধ্যা তাকালো। যদি সেটি অমাবস্যায় হারিয়ে যায়? মুহিব আবারও হাসলো। হারাতে দিলেই তো, তাকে তো আমি গ্রহণ করে আগলে বুকের মধ্যে সযত্নে রেখে দিব। সন্ধ্যার হুট করে ভীষণ রকম সুখ অনুভব হলো। সে সামনে এগিয়ে শিশির ভেজা ঘাসের উপরে আলতো করে পা রাখলো। তাতে সে উৎফুল্ল হয়ে মুহিবকে ডাকলো। মুহিব এগিয়ে গেল। সেও সন্ধ্যাকে অনুকরণ করে খালি পায়ে শিশির ভেজা ঘাসের উপরে দাঁড়ালো। এক অদ্ভুত শিরশিরে অনুভূতি। সন্ধ্যা এইভাবে দাঁড়িয়ে অদূরে তাকালো। ভোরের আলো ফুটতে শুরু করেছে। ঝিঝি পোকার ডাক থামিয়ে দিয়েছে। সে আনমনা হয়ে গেল। সে জানে না এটার পরিণতি কি হবে। সে কি আদৌ এই সুখটা পাবে? সন্ধ্যা আচমকা মুহিবকে প্রশ্ন করে বসলো। আমাকে সত্যিই চান? হ্যাঁ চাই। এতে সন্দেহ আছে? কেন তুমি চাও না? তবে হালালভাবেই সব হোক। সন্ধ্যার কথায় মুহিব আশ্বস্ত ভরা কণ্ঠে উত্তর দিল। তবে তাই হোক। বাড়িতে যাচ্ছি আমি। বলেই সন্ধ্যা পা বাড়ালো। কিন্তু আমার যে শেষ বর্ষের পরীক্ষা বাকি, তারপর না হয় পাঠাবো প্রস্তাব। কিন্তু এতদিন সহ্য করব কিভাবে? আর কোনো পথ নেই। আপনি ততদিনে ভালো মতো পরীক্ষা শেষ করেন। ভালো থাকবেন। বিদায়টা এভাবে দিচ্ছ? আমি আজ রাতে চলে যাব। সন্ধ্যা চলে আসতে নিতেই থমকে দাঁড়ালো। মুহিব আজ চলে যাবে। সে কিভাবে থাকবে? সন্ধ্যা নিজেকে শক্ত করলো। কেন? মুহিব আসার আগে তো সে দিব্যি ভালো ছিল। এখনো সেভাবেই থাকবে, কিন্তু থাকবে কিভাবে? মুহিবের মায়াতে সে যে নিজেকে জড়িয়ে ফেলেছে, তাই তো মুহিবের দিকে আর তাকানোর সাহস পাচ্ছে না। যদি কান্না আটকাতে না পারে, সন্ধ্যা পিছু ফিরে তাকালো। মুহিব তার এদিকে জবাবের আশায় তাকিয়ে আছে। সে সামনে ফিরে জবাব দিল। আপনি ভালোভাবে পরীক্ষা দিয়েন, সহি সালামতে ফিরে আসবেন। অপেক্ষায় থাকবো। মুহিবের মন খারাপ হলো। সন্ধ্যা তাকে এভাবে বিদায় দিচ্ছে। সন্ধ্যার হুট করেই কঠিন হওয়াটা মুহিবকে প্যারা দিল। কি হয়েছে মেয়েটার হুট করে? ঠিক আছে, এই পরীক্ষাটা শেষ হোক, তারপর তোমার আমার মিল আর কেউ আটকাতে পারবে না সন্ধ্যা। প্রমিস করলাম। এসেই তোমার বাড়িতে প্রস্তাব দিয়েই নিজের সাথে বেঁধে নিব। সন্ধ্যা চলে যেতে যেতেই মুহিবকে কথাগুলো শুনে কান্নার মাঝেও মুচকি হাসালো। রাতে রওনা দিবে মুহিব। প্রতিবার এভাবে যাওয়ার সময় তার মন ভালো থাকে না, কেননা বহুদিন পরে আবারও বন্ধুদের দেখবে। কিন্তু এইবার কেন জানি খারাপ লাগা কাজ করছে। সে রুমে গিয়ে জানলা খুলে দিল। জানালার মুখোমুখি টেবিলে খাতা কলম নিয়ে বসে পড়ল। বেশ কিছুক্ষণ ভাবনা থেকে লিখে সে দরজা খুলে ছাদের কর্নারে গিয়ে দাঁড়ালো। মুগ্ধ চোখে শীতের কুয়াশা ঘেরা নিস্তব্ধ নির্জীব রাত দেখছে সে। আশ্চর্য, ইদানিং সবকিছু তার চোখে এত মনোমুগ্ধকর লাগছে কেন? পর মুহূর্তে বিদায়ের কথা মনে হতেই তার মনটা খারাপ হয়ে গেল। এই কয়েকদিন প্রতিটা দিন সন্ধ্যাকে নিয়ম করে দেখা তার অভ্যেস হয়ে দাঁড়িয়েছিল। এখন সেই মেয়েটাকে সে পুরো 2টা মাস চোখের দেখাও দেখতে পারবে না। থাকবে কিভাবে সে? মেয়েটা যে তাকে এক অদৃশ্য মায়াতে জড়িয়ে নিয়েছে। একটু ছুঁয়ে দেখার তৃষ্ণা তাকে এই 2 মাস গুমড়ে গুমড়ে খাবে। সন্ধ্যা তাকে ছাড়া ভালো থাকবে তো, নাকি সন্ধ্যাও তারই মতো অপেক্ষায় দিন কাটাবে? মুহিব অদূরে দৃষ্টি দিয়ে বুলি আওড়ালো। মন খারাপ করো না, আমি পরীক্ষাটা শেষ করেই ফিরে আসব তোমার কাছে। এসেই নিজের সাথে বেঁধে নিব। বিড়বিড় করে কি কইতাছস? মুহিব ফিরে তাকালো। হারুনকে দেখতে পেয়ে আবারও সামনে দৃষ্টি দিল। কইলি না তো, তোর মতো তো খবর নিয়ে ঘুরি না। প্রেমে পড়ার পরে তুমি বদলায় যেতেছো মিয়া। মুহিব ফিরে তাকিয়ে বলল। তুইও নিজেকে বদলে ফেল।
হারুন মাথা দুদিকে হেলিয়ে হাত দুটো সোজা করে আড়মোকা ভেঙে হামি তুলল আর বলল। আমি কি খারাপ নাকি? মুহিব স্বাভাবিক কণ্ঠে বলল। সেটা পুরো এলাকা জানে। তোর ভয়ে পাড়ার মহিলারা মেয়েদের বের হতে দেয় না, সেটা তো বুঝি। চিন্তা করো না, ওই মেয়ারে পাইলে আমি আর কোনো দিকে তাকাবো না। মুহিব কিছু একটা আজ করতে পেরে বলল। তুই যেভাবে বলছিলি সেই অনুযায়ী মেয়েটি ভালো। এত ভালো মেয়ে আর পরিবার তোর কাছে, তাকে দিবেই বা কেন? তুই আমার ভাই বন্ধু, এভাবে কইস না। তো কিভাবে বলবো তোর কোনো ভালো ব্যাকগ্রাউন্ড নেই যে তোরে তাকে দিবে? এই জন্য বলি কি, ভালো হয়ে যা। বটতলায় বসে মেয়েদের টিজ করিস না। তাদের একটা স্বাভাবিক জীবন দে ভাই। কোনো একটা কাজ টাজ ধর। সব কিছু সারা জন্য যদি ওই মেয়েটারে পাই। যদি মেয়েটাকে না পাস? হারুন চাইছে আর পাইনি এমন কিছু আছে? আমি তো পামুই, যেভাবেই হোক। মুহিব কিছু একটা আজ করতে পেরে হারুনকে শাসনের সুরে শুধালো। ভুল ক্রমেও মেয়েটির বিপরীতে গিয়ে কিছু করবি না বলে দিলাম। ঠিক আছে। হারুনের জবাব পেয়েও মুহিব বেশ কিছু সময় তার দিকে তাকিয়ে রইল। ছেলেটির বিশ্বাস নেই, যদি সে আর কয়েকদিন থেকে যেতে পারতো এখানে, তাহলে কিছু একটা করে হারুনকে সংশোধন করা যেত। কিন্তু এখন তো থাকা সম্ভব না, তার যে ফাইনাল পরীক্ষা। সাইলা বেগম আর ছেলের পছন্দ মতো সব রান্না করেছে। ছেলে এতদিন কাছে ছিল, তার মন শান্ত ছিল, আবার এতগুলো দিন বাইরে থাকবে। মুহিব খেয়ে মায়ের আঁচলে হাত মুখ মুছে উঠে দাঁড়ালো। তা দেখে সাইলা বেগম হাসলেন। ছেলেটার আর এই স্বভাবটা গেল না। এত বকাঝকা করেন, তাও ছেলে খেয়ে হাত মুখ মুছবে মায়ের আঁচলে। বাসের টিকিট কয়টা নিয়েছিস বাবা? এই তো এখনই রওনা দিব। বাবা কই? রুমে আছে। মুহিব মায়ের কথা শুনে সিঁড়ি বেয়ে রুমের উদ্দেশ্যে রওনা দিল। আগে রুম থেকে সব ব্যাগপত্র নিয়ে আসা যাক, তারপর না হয় বাবাকে বলবে। মুহিব রুম থেকে বেরোনোর সময় বইয়ের মাঝ থেকে চিঠিটা নিয়ে পকেটে গুজে নিল। হারুনও হাতে হাতে মুহিবের ব্যাগটা নিয়ে নেমে এলো। সাইলা বেগম দুজনকে ধরে ব্যাগ নামাতে দেখে বললেন। এত কষ্ট করে বইগুলো শুধু শুধু আনতে গেলি, পড়াতে হয়নি। মুহিব ব্যাগের দিকে তাকালো। আসলেই এইবার তো ভুলেও বই খোলা হয়নি। হারুন চাচির দিকে তাকালো। চাচি, অন্যের পোলার বই আনছে, সেটার বোঝাটা বহন করতেছে, তাও সহ্য হচ্ছে না। মুহিব বাদ সাধলো। মা তো মাই হয়, সন্তানের এইসব বোঝা তাদের জন্য অনেক কিছু। হারুন শুধালো। হ্যাঁ, মা তো মাই হয়। আর তার অন্যমনস্কতা দেখে সাইলা বেগম এগিয়ে গিয়ে প্লেটে খাবার বাড়তে বাড়তে ডাকলেন। এই আয়, খেয়ে নিবি, সারাদিন শুধু বাইরে টোটো করিস। হারুন লোভনীয় খাবার দেখে তাড়াতাড়ি খেতে বসে গেল। মা, আমি একটু আসছি। বলেই মুহিব ব্যাগপত্র রেখে বেরিয়ে গেল। সাহেলা বেগম পিছু ডাকতে গিয়েও ডাকলো না, হয়তো কোনো বন্ধুকে বিদায় জানাতে যাচ্ছে। সন্ধ্যার রাতে ঘুম আসছে না, সে ছটপট করে উঠে বসে পড়ল। কি আশ্চর্য, আগে সে শোবার সাথে সাথেই ঘুমিয়ে পড়তো, ইদানিং একদমই আসছে না ঘুম। মুহিবের মতো তারও ওই একই রোগে ধরল নাকি? সন্ধ্যা হাসলো। না, এই রোগে শান্তি আছে, খুব শান্তি আছে। নিজেকে সুখী সুখী মনে হয়। সে হ্যারিকেন নিভাতে গিয়েও মনে হলো তাদের ঘরের আশেপাশে কেউ হাঁটছে। সে পাত্তা দিল না, কিন্তু পর মুহূর্তে কে যেন ভেবে শোয়া থেকে উঠে পড়ল। হ্যারিকেনের নিভু নিভু আলোতে জানলার ধারে এগিয়ে গেল। জানলা খুলতেই দমকা হাওয়া এসে গায়ে অদ্ভুত শিহরণ বয়ে গেল। তার ভাবনায় সত্যি হলো, মুহিব এসেছে। সন্ধ্যা জানালা খুলতেই মুহিবের চড়া হাসি চোখে পড়ল। সন্ধ্যা সতর্ক চোখে মায়ের রুমের দিকে একবার পিছু ফিরে তাকালো, এরপর সাবধানী কণ্ঠে ফিসফিসিয়ে বলল। আপনি? হ্যাঁ আমি। ঘুমাওনি এখনো? আমার কথা ভাবছো বুঝি? আপনার কথা কেন ভাববো? আজে বাজে বকবেন না। জানি জানি। সন্ধ্যা বারবার পিছু ফিরে তাকাচ্ছে। সে মুহিবের দিকে তাকিয়ে শুধালো। এত রাতে? আমি এখন চলে যাব সন্ধ্যা, একেবারে 2 মাস পরে আসবো। সন্ধ্যার বুক ধরফর করে উঠল, তার কান্না পেয়ে গেল। মুহিবকে সে আর 2 মাস দেখবে না? কিভাবে থাকবে ও? মুহিব সন্ধ্যার চেহারা দেখে আজ করতে পারল। সে জানালো। এর মাঝে আমাদের আর কোনো যোগাযোগ হবে না। এসেছিলাম তোমার জানালায় চিঠি রাখতে, কিন্তু ভাবিনি তুমি জেগে থাকবে। ভালোই হয়েছে, দেখার তৃষ্ণার অন্তত একটু হলেও পূর্ণ হয়েছে।
ভালো থেকো সন্ধ্যা, আমি ফিরে আসবো খুব তাড়াতাড়ি। বলেই মুহিব চলে যেতে নিতেই পিছু ফিরে তাকালো। এগিয়ে এসে হাতের চিঠিটা সন্ধ্যার কাছে এগিয়ে দিল। কোনো প্রয়োজন পড়লে আমাকে ফিরতি চিঠি দিও। এখানে আমি আমার পোস্ট অফিসের ঠিকানা দিয়েছি। আর মাঝে মাঝে ডাক পিয়ন এলে এগিয়ে যেও। আমি মিস করলে পরীক্ষার মাঝে তোমাকে চিঠি দিব। আপনি পরীক্ষা ভালো মতো দিয়েন। ঠিক আছে, আমি যাচ্ছি। ভালো মতো থেকো। আমি ফিরে তোমাকে নিজের সাথে আগলে নিব। আমি আছি তোমার সাথে। সন্ধ্যার চোখ টলমল করে উঠল। মনে হচ্ছে পলক ফেললেই জল গড়িয়ে পড়বে। মুহিব পিছু ফিরতেই সন্ধ্যা পলক ফেলতেই টুপ করে জল গড়িয়ে পড়ল। মুহিব এসে সযত্নে তা মুছে দিল। আমি আছি তো, এভাবে বিদায় দিও না প্লিজ। আমি যে ভালো থাকতে পারবো না। হাসো। সন্ধ্যা হেসে হাত নাড়াতেই মুহিব পিছু ফিরে এগিয়ে গেল। অর্ধেক গিয়েও সন্ধ্যা বুঝতে পারল মুহিব সন্ধ্যার দিকেই তাকিয়ে রয়েছে। রাতের আধার মেখে প্রেমিক পুরুষের চলে যাওয়ার পথে তাকিয়ে থাকে সন্ধ্যা। বড্ড শীত করে ওঠে তার। হুট করে ভিতরে কাঁপন শুরু হয়। উষ্ণতার অভাবে মন কুকড়ে ওঠে যেন। এমন শীতকাল পেরিয়ে আবারও 2 মাস পরে বসন্ত আসবে নিশ্চয়ই। তখনই হয়তো আবারও সেই পুরুষের সাথে দেখা পাবে। বেশ কিছুক্ষণ পরে মুহিব ফিরে এসে বাবার কক্ষে গেল। বাবা কিছু একটা লিখছেন। মুহিব ডাক দিল। বাবা, আসতে পারি? আজগর শেখ ফিরে তাকালেন। হ্যাঁ, আসো। মুহিব বাবাকে বলে বিদায় জানিয়ে রুম থেকে বেরোবে তার আগেই আজগর শেখের ডাকে থেমে গেল। দাঁড়াও একটু, আমি দিয়ে আসবো তোমাকে। মুহিব মন মুহূর্তের মধ্যেই খুশিতে ছেয়ে গেল। এতবার আসা যাওয়াতে এই প্রথম বোধহয় বাবা তাকে স্টেশনে দিতে যাবেন, তাও বা নিজে থেকে। এটা তার বিশ্বাসযোগ্য হচ্ছে না। বাবা নামক মানুষটা সবসময় কাজের মধ্যে ডুবে থাকেন। সেই নিয়ে মুহিবের কোনো খারাপ লাগা বা অভিযোগ ছিল না। কিন্তু আজ নিজে থেকে বাবা তাকে স্টেশনে দিয়ে আসবেন, সেটা সে ভাবতে পারছে না। মুহিব মায়ের দিকে এগিয়ে গেল। সাহেলা বেগম আঁচলে মুখ ঢাকলেন। তা দেখে মুহিব মাকে জড়িয়ে নিল। আহ মা, আমি তো প্রথম যাচ্ছি না। আবার কবে আসবি? এই তো, এই পরীক্ষাটা শেষ হতেই চলে আসব। মুহিবের কথার মাঝে হারুন বাদ সাধল। চাচি, কইতে হইব না। এবার মুহিব কর আগে আমি চলে আসবো আর আপনার সঙ্গী আনবো। সাহেলা বেগম কিছু বুঝতে উঠতে পারলেন না। তার আগেই মুহিব হারুনের পিঠে চাপড় মেরে দিল। সে মাকে বিদায় জানিয়ে তড়িঘড়ি করে গাড়ির দিকে এগিয়ে গেল। আজগর শেখ ছেলের মুখের দিকে তাকালেন। তিনি স্ত্রীকে বলে গাড়িতে উঠে গেলেন। স্বামী ছেলেকে বিদায় দিতে যাচ্ছে তা দেখে সাহেলা বেগমের মন খুব খুশি হলো। ছেলেটা তেমনভাবে বাবার সান্নিধ্য কোনোদিন পায়নি। আজ আর হারুন যাবে না, কেননা চাচা যাচ্ছে। মুহিব গাড়িতে উঠে হারুনকে শাসালো যেন ওই ব্যাপারে কোনো ভুল কিছু না করে। হারুন আশ্বস্ত দিলে মুহিব গাড়িতে উঠে পড়তেই আজগর শেখ গাড়ি ছেড়ে দিলেন। তিনি আজ নিজে ড্রাইভ করবেন। বাপ ছেলের মাঝে কেউ ঢুকুক তা তিনি চাচ্ছেন না। আজগর শেখ গাড়ি চালাচ্ছেন। শুনশান গ্রামের নীরব নিস্তব্ধতায় ঘেরা নির্জীব রাস্তা দিয়ে গাড়ি এগিয়ে যাচ্ছে। মুহিব বাইরে তাকিয়ে আছে। তার সন্ধ্যার কথা খুব মনে পড়ছে। 2টা মাস সে কিভাবে থাকবে মেয়েটাকে ছাড়া। সন্ধ্যাকে মনে পড়ছে ভীষণ। আরেকবার দেখা যেতে পারলে তার মন ভরত, কিন্তু তা তো আর সম্ভব না। মেয়েটিকে দেখার তৃষ্ণা তার সারা জীবনেও মিটবে না হয়তো। সর্বোপরি এইবারে পরীক্ষাটা কেমন হবে সেটাও সে ভাবতে পারছে না। আজগর শেখ ছেলের দিকে তাকালেন। ছেলেকে বাইরে অন্যমনস্কভাবে তাকিয়ে থাকতে দেখে তিনি চোখ সরিয়ে নিলেন। তিনি নীরবতা কিভাবে ভাঙবে সেটা ভাবছেন। আশ্চর্য, এলাকার এত বড় নামধারী মানুষ হয়ে তিনি ছেলের সাথে কথা খুঁজে পাচ্ছেন না। এতটা দূরত্ব হয়ে গেল তাদের বাপ ছেলের মাঝে। বেশ কিছুক্ষণ কথা বলতে চেয়েও তিনি কথা খুঁজে পেলেন না। তিনি খাকারি দিয়ে গলা পরিষ্কার করলেন। এতে মুহিবের ধ্যান মগ্ন হলো। সে বাইরে থেকে দৃষ্টি সরিয়ে বাবার দিকে তাকালো। বাবা, আপনি কি কিছু বলবেন? হ্যাঁ, পরীক্ষা ভালো মতো দিও। মুহিব হ্যাঁ বোধক মাথা নাড়াতেই তিনি আবারও বলে উঠলেন, এটা তোমার পরীক্ষা শেষ না? হ্যাঁ। মুহিব জানে বাবা কথা বলতে চাইছে, তাই জানা কথাগুলো আবারও আওড়াচ্ছে। ভালো মতো দিও। এটার পরে তুমি যেটা ইচ্ছে সেটা করতে পারো। চাইলে বাবার ব্যবসাতে ঢুকতে পারো, আর না চাইলে কোন একটা চাকরিও করতে পারো। বাধা দিব না,
তবে চাকরিতে ঢুকলেও আমার ব্যবসার দেখাশোনা করতে হবে। অভিজ্ঞতা সবকিছু নিতে পারো। জি। গাড়ি স্টেশনে পৌঁছে গিয়েছে। আজগর শেখ গাড়ি থামিয়ে নেমে পড়লেন। গাড়ির পেছনে তিনি নিজে গিয়ে ছেলের ব্যাগ নিয়ে এসে মুহিবকে দিলেন। বাস এসে পড়েছে। এখনো বেশ কিছু সময় বাকি আছে। 5 মিনিট দাঁড়াবে? মুহিবের পা থেমে গেল। সে আবারও পিছু ফিরে বাবার কাছে এগিয়ে গেল। আজগর শেখ ইতস্তত বোধ করলেন, কিন্তু ছেলেটাকে যে তিনি বড্ড ভালোবাসেন, এই ছেলেটার কষ্ট তিনি সহ্য করতে পারবেন না। মুহিব বাবার ইতস্তত ধরতে পারল না। সে শান্ত কণ্ঠে শুধালো, বাবা বলো, নির্দ্বিধায় বলো। আজগর শেখ ভরসা পেলে তিনি ছেলের দিকে তাকালেন। কাউকে ভালোবাসো? মুহিব চমকে তাকালো বাবার দিকে। ছেলের চমকানো দেখে আজগর শেখ নিজেকে নরম করে হাসার চেষ্টা করলেন। তখন হারুনের বলা কথার অর্থ আমি বুঝেছি, তাই বলছি, কাউকে ভালোবাসলে ইতস্তত করিও না, বাবাকে বলিও। এই বাবা সবসময় থাকবে, আমি নিজেই প্রস্তাব নিয়ে যাব। মুহিব যেন ভরসা খুঁজে পেল। সে বাবাকে জড়িয়ে ধরল। আজগর শেখ আচমকা ছেলের জড়িয়ে ধরাতে ভড়কে গেলেও নিজেকে ধরাস্ত করে নিজেও জড়িয়ে ধরলেন। তার মনে হচ্ছে এতদিনের বাপ ছেলের দূরত্ব ঘুচবে। বাস ছেড়ে দেবে। আজগর শেখ মুহিবকে তুললেন। তোমার থেকে 5 মিনিট নিয়ে 10 মিনিট কাটিয়ে দিয়েছি। মুহিব হাসল আর বলল, এই 10 মিনিট আমার কাছে অনেক কিছু। ঠিক আছে, এইবার যাও, পরীক্ষাটা ভালো মতন দিয়ে ফিরে আসো। হ্যাঁ বাবা, আমি ফিরে এসে আপনাকে বলবো। ঠিক আছে, ভরসা করো বাবাকে, আমি আছি সব সময়, কিন্তু পরীক্ষাটা একদম নিশ্চিন্তে দিবে। মুহিবকে হেসে বাচ্চাদের মতো করে দুদিকে মাথা দুলালো। তার আর কিচ্ছু চাওয়ার নেই। সে বাসে উঠে গেল। জানলার পাশে বসতেই আজগর শেখ এগিয়ে হাত নেড়ে ছেলেকে বিদায় জানালেন। এক মনে খুশি লাগলো যে ছেলেকে সে ভরসা দিতে পেরেছে। সে যে চায় না তার ছেলের পরিণতি তারই মতো কষ্টদায়ক হোক, যেটা রেস তার এখনো রয়ে গেছে। এখনো গুমড়ে গুমড়ে খায় সে। ভোরের আজান পড়তেই সন্ধ্যার ঘুম ভেঙে গেল। ঘুম ঘুম চোখে সে নিজেকে খোলা জানালার ধারে আবিষ্কার করলো। মুহিবের কথা ভাবতে গিয়ে কোন সময় চোখ লেগে এসেছে সে সেটা টের পায়নি। সন্ধ্যা হ্যারিকেনের দিকে তাকালো। হ্যারিকেন একদমই নিবু নিবু অবস্থায়, যেন সে দায় পড়ে আলো দিচ্ছে। সন্ধ্যা বুঝতে পারলো জ্বালানি ফুরিয়ে এসেছে। আসলেই তো সারা রাত ধরে আলো দিচ্ছে। সে উঠে দাঁড়ালো। হ্যারিকেন নিভু নিভু আলোতে ঘরটা ভুতুরে মনে হচ্ছিল। সন্ধ্যা তাড়াতাড়ি জ্বালানি নিয়ে এসে হ্যারিকেন ভালোভাবে আলো চালিয়ে দিল। হ্যারিকেনের আলোর দিকে এক মনস্ক ভাবে তাকিয়ে রইল সন্ধ্যা। তার কেন জানি মনটা ভালো লাগছে না। মায়ের রুম থেকে পায়ের আওয়াজ পেতেই সন্ধ্যার কান খাড়া হয়ে গেল। সে দাঁড়িয়ে পড়ল। মা আসছে। মা এলে বুঝে যাবে সে তেমন একটা ঘুমায়নি। সন্ধ্যা তার হাতে থাকা চিঠিটার দিকে তাকালো। হাতের মুঠোয় রেখে ঘুমিয়ে গিয়েছিল সে, তাই চিঠিটা একদম মুচড়ে গিয়েছে। তার খারাপ লাগলো। মুহিবের দেওয়া স্মৃতিটা সে মুচড়ে ফেলেছে নিজেরই অজান্তে। সন্ধ্যা নিজের ভাবনার উপরে হাসলো। কারোর দেওয়া স্মৃতি কি মুচড়ে ফেলা চায় নাকি? কি অদ্ভুত ভাবনা আসছে তার মাথায়। মায়ের পায়ের আওয়াজ পেয়ে সন্ধ্যা তড়িঘড়ি করে চিঠিটা তার ব্যাগের মাঝে ঢুকিয়ে ফেললো। এরপর উঠে দাঁড়িয়ে মুখ ভালো মতো মুছে নিল। জোহরা রুম থেকে বের হতেই মেয়েকে দাঁড়িয়ে থাকতে দেখে এগিয়ে এলেন। সন্ধ্যা মা? হ্যাঁ মা। জোহরা জহুরি দৃষ্টি ফেললেন মেয়ের দিকে। তা দেখে সন্ধ্যা মাথা নিচু করে দরজায় এগিয়ে যেতেই জোহরা ডাক দিলেন। সন্ধ্যা পিছু ফিরল না। সে ওই অবস্থায় মায়ের জবাব দিল। জি মা, বলো। জোহরা আচমকা সন্ধ্যার সামনে এসে হ্যারিকেন উঁচু করে ধরল। হ্যারিকেন একদম স্পষ্ট তির্যক আলো সন্ধ্যার চেহারায় এসে পড়েছে। ঘুমিয়েছিস ভালো? হ্যাঁ মা। বলে সন্ধ্যা তড়িঘড়ি করে দরজা খুলে কলপারে এগিয়ে গেল। জোহরা আধারের মাঝে মেয়ের যাওয়ার পানে তাকিয়ে রইল। এরপর সে নিজেও কলপারের দিকে এগিয়ে গেলেন। মা মেয়ে দুজনেই নামাজ আদায় করে জোহরার রুমে চলে গেলেন। ইদানিং তার শরীরটা ভালো লাগছে না। আজ রাতে কেন জানি ঘুম আসেনি। ভোরের আজানের আগে ঘুম এসেছিল একটু। নামাজ পড়ে আবারও কিছু সময় ঘুমালে ভালো লাগবে ভেবে জোহরা ঘুমাতে চলে গেলেন। সন্ধ্যা নামাজ শেষে শীতের কুয়াশা ভেদ করে উঠানের শেষে বিলের কিনারায় গিয়ে দাঁড়ালো। ঠান্ডাটা বেশ ভালোই এসেছে। সে গায়ে থাকা চাদরটা ভালো মতো জড়িয়ে নিল। সে বেশ কিছুক্ষণ দাঁড়িয়ে রইল।
তারই অজান্তে দৃষ্টি বারবার এদিক ওদিক ফেলছে। তার খারাপ লাগলো। নিজেরই অজান্তে সে মুহিবকে খুঁজে চলেছে। কোথায় জানি ভীষণ ফাঁকা ফাঁকা লাগছে ওর, ভীষণ মনে পড়ছে। ভোর ফুটতেই শুরু করেছে। দূর দূরান্তে কিছু চোখে দেখা যাচ্ছে না, তার ভালো লাগছে না। সে ঘরে চলে গেল। রুমে গিয়ে দক্ষিণের জানালা খুলে জানালার ধারে বসে পড়ল। মুহিবের প্রথম প্রথম বিলের সরু রাস্তাটা দেখা যাচ্ছে। তার স্মৃতিটুকু মনে পড়ে গেল। ছেলেটা তীব্র ঠান্ডার ভেতরে তার জন্য দাঁড়িয়ে থাকতো। মুহিবকে মনে পড়ছে ভীষণ। সন্ধ্যার চোখ টলমল করে উঠল, যেন পলক ফেললেই টুক করে পানিটা ঝরে পড়বে। সন্ধ্যা বাইরে তাকাতে তাকাতেই পরিপূর্ণ ভোর ফুটে গেল। চারিদিকে সকালের আমেজ শুরু হয়ে গিয়েছে। কৃষকরা কুয়াশা ভেদ করে ঝোপ ঝোপ শব্দ তুলে ধানের বোঝা কাঁধে নিয়ে সরু রাস্তা দিয়ে গন্তব্যের দিকে এগিয়ে যাচ্ছে। তারা হেমন্তকে পুরোপুরি বিদায় জানিয়ে শীতকে গ্রহণ করে নিচ্ছে। অন্য সময় সন্ধ্যার এসব ভালো লাগলেও আজ কেন জানি ভালো লাগছে না। কিছু সময় পরেই খোলা মাঠে ছেলেমেয়েরা ঘুড়ি নিয়ে বের হয়ে পড়বে। এই প্রথম সন্ধ্যা এক বসাতে পুরোটা সময় জানলার বাইরে তাকিয়েছিল। আশ্চর্য তার এভাবে খালি খালি লাগছে কেন। জোরা হাত খোপা করতে করতে রুম থেকে বেরিয়ে এলেন। আজ বেশ বেলা হয়ে গিয়েছে। তিনি মেয়েকে এভাবে জানলা দিয়ে অন্যমনস্কভাবে তাকিয়ে থাকতে দেখে এগিয়ে গেলেন। কাঁধে কারোর হাত পড়তেই সন্ধ্যা তাকালো। মাকে দেখে সে উঠে দাঁড়িয়ে রান্নাঘরের দিকে এগিয়ে গেল। আনিস মিয়া আজ কদিন যাবৎ নেই, তাই আজও জোহরা মেয়েকে কলেজে যেতে তড়িঘড়ি করেন, কিন্তু সন্ধ্যা রাজি হতে চায় না। এমনিতেও মুহিব চলে যাওয়াতে তার মন খারাপ। সন্ধ্যার রাজি না হওয়ার ব্যাপারটা কুসুম মাকে বলতে চাইলে সন্ধ্যা বারণ করে, কারণ এতে মা চিন্তা করবে। জোহরা এসে মেয়েকে কাঁধে হাত রাখে। কি হয়েছে মা? সন্ধ্যা কিছু না বলেই চুপ থাকে। মাকে কি বলবে সে? তার চেয়ে হারুনের ব্যাপারে ভয় জেগেছে। জোহরা মেয়েকে আশ্বস্ত করে বললেন, বাবা আসলে তো আর কলেজে যেতে পারবি না। এই কয়দিন অন্তত যা। তুই তো পড়াশোনা করতে চাস, এমন করার কারণ? তোকে যে আমি যেটা করতে পারিনি সেটা করতে চাই, আমার মতন করে করতে চাই। আর কালকের দিনও যাসনি, ভাবলাম এমনি, কিন্তু আজকেও কি হয়েছে মা আমাকে বল। মায়ের এমন কথায় সন্ধ্যার মনে অনুশোচনা আসলো। মা তার জন্য এত কিছু করে পড়াশোনা করাতে চাচ্ছে, আর সে সেটারই প্রতিদান এভাবে দিচ্ছে। তার এই পড়াশোনার জন্য মা বাবার মাঝে কতটা ভাঙন ধরেছিল সে সেটা তো জানে। হারুনের ভয় সে কি কেন ক্লাস করবে না? হারুন তার কি করতে পারবে? কিছুই না। না, সে মায়ের স্বপ্নগুলো ভঙ্গ করতে পারবে না। সন্ধ্যা তৈরি হয়ে বোনকে নিয়ে বেরিয়ে যায়। কলেজ শেষে ফেরার পথে যে ভয়টা পাচ্ছিল, ঠিক সেটাই হলো। আজও ছুটির সময়ে একই সময় হারুনের দলটা আছে। সন্ধ্যা বিলের আইলে থাকাকালীন দূর থেকেই এদিক ওদিক তাকালো। না, আর কোনো দিকে পথ নেই যাওয়ার। এই মৌসুম হওয়াতে বিলগুলো ভেজা কাদা মাটিতে চুপচুপ করে। এখানে মাঝে মাঝে সাপও থাকে। এদিক দিয়ে যাওয়া যাবে না। শুকনো বিল, অর্থাৎ আর কয়েকদিন পর হলে ঠিকই বিলের মাঝ দিয়ে হাঁটা যায়, কিন্তু এখন হাঁটা যাবে না। সন্ধ্যা সাহস সঞ্চার করলো। না, সে তার মায়ের মেয়ে, এভাবে ভয় পাচ্ছে। ভয়কে জয় করতে হবে। মা বলেছিল, ভয় পেয়ে পিছু হটে গেলে সেটা কোনো সাহসের কাজ নয়। আপা, কি করব? সন্ধ্যা বোনের হাত শক্ত করে ভরসা দিল। সে হাজার উপরে সাহসী দেখালেও তার ভেতরে অনেক ভয় লাগছে, কারণ সে জানে এতগুলো ছেলে তাকে কিছু বলবেই। তার উপরে তাদের চোখে পড়েছে যে। সন্ধ্যা এগিয়ে গেল। কুসুম আপার দিকে ভয়ার্থ দৃষ্টিতে তাকাচ্ছে। সন্ধ্যা বিলের আইল ডিঙিয়ে রাস্তায় রাস্তায় উঠতেই হারুন সহ সবাই হো হো করে হেসে উঠল। আরে সুন্দরী যে, আমরা আসি যেন আসলে। তার মানে তারও কথাগুলো ভাল লাগতাছে। বাপের ডরে এমন ভাইবা ছিল। একজনের এক এক বিশ্রী কথায় সন্ধ্যা অপমানে চোখ মুখ খিচে ফেলল। সে চলে যেতে নিলেও হারুন এসে পথ আটকালো। সে সন্ধ্যার পা থেকে মাথা পর্যন্ত অদ্ভুত দৃষ্টিতে তাকালো। ঘোমটার আড়ালে হারুনের বিশ্রী লোভনীয় দৃষ্টি দেখে ঘৃণায় সন্ধ্যার গা রি করে উঠল। হারুন আকস্মিক সন্ধ্যার ঘোমটা ধরে টান দিতেই সন্ধ্যা চমকে তাকালো। হারুনের আকস্মিক কাণ্ডতে সন্ধ্যা হিতাহিত জ্ঞান হারিয়ে ফেলল। সে ঘৃণায় অপমানে বশীভূত হয়ে রাগিনী রূপ ধারণ করে আচমকা থাপ্পড় মেরে দিল।
আকস্মিক ঘটনায় সবাই হতবাক। হারুনের বন্ধুরা হাসা বন্ধ করে বসা থেকে দাঁড়িয়ে পড়ল। হারুন গালে হাত দিয়ে তাকিয়ে রইল। তার ঠোঁট কেটে রক্ত পড়ছে। একটা মেয়ে মানুষের হাতে এত শক্তি! জোহরা ভাতের প্লেট দিয়ে সন্ধ্যার ঘরের সামনে দাঁড়িয়ে আছে। সে দুইবার দরজা ধাক্কালো, না, ভেতর থেকে কোনো সাড়া পাওয়া যাচ্ছে না। জোহরা ভাবনায় পড়ে গেল। কলেজ থেকে ফিরে কি হয়েছে মেয়েটার? সে ঘরের বাইরে তাকালো। কুসুমটা কোথাও জানি বেরিয়েছে। এই মেয়েটাকে নিয়েও আর পারা যায় না। স্কুলের পরে এসেই যে বের হয় আর তো পাওয়া যায় না। তাই তো সে আসার সাথে সাথে জোহরা ভাত খেতে দিয়ে দেয়। আজকেও এর ব্যতিক্রম হয়নি।